শুরু করছে। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। স্পার্ক মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের এফসিপিএস পার্ট 1 পিডিয়াট্রিক্স এর গাইডলাইন সেশন এবং অরিয়েন্টেশন নিয়ে। প্রথমে বলি যে পিডিয়াট্রিক্স এর প্রিপারেশনটা একটা কম্প্যাক্ট ওয়েতে নেওয়া প্রয়োজন। সেটার জন্য আমাদের সবচেয়ে জরুরি জানা দরকার যে প্রস্তুতির শুরুটা আমরা কিভাবে করব। সেটা যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমাদের প্রস্তুতি নেওয়াটা সহজ হবে। আজকে আমরা চেষ্টা করব সেই কথাগুলো নিয়েই আলোচনা করার, যে আমাদের প্রস্তুতিটা কেমন হবে এবং এফসিপিএস পেডিয়াট্রিক্স এর কি কি উইন্ডো আছে সেগুলো নিয়েই আমরা কথা বলবো। আজকে আপনাদের সাথে আলোচনায় আমি আছি ডক্টর আব্দুল্লাহ নোমান। আমি এফসিপিএস পার্ট 1 করছি পেডিয়াট্রিক্স এ, ডিসিএইচ করছি। প্রথমে আমি যেটা বলি যে অপরচুনিটিস ইন পেডিয়াট্রিক্স, আমাদের কিন্তু বাংলাদেশের পেডিয়াট্রিক্স এর প্রেক্ষাপটে আমাদের অনেকগুলা অপরচুনিটিস আছে। আমাদের দুইটা প্রতিষ্ঠান আমাদেরকে আমাদের ডিগ্রি দিয়ে থাকে। এর ভিতরে একটা হলো ইসিপিএস, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এবং সার্জন, এবং আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এর ভিতরে বিসিপিএস আমাদের ফেলোশিপ এবং মেম্বারশিপ দুইটা ডিগ্রি দেয়। আর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি দুইটা প্রোগ্রাম রান করে। আজকে আমরা স্পেসিফিক্যালি কথা বলবো এফসিপিএস নিয়ে এবং এফসিপিএস এন্ট্রান্স এক্সাম নিয়ে। প্রথমে আমাদের মাথায় যে প্রশ্নটা আসে সবসময়ের জন্যই, যে এফসিপিএস এর কি কি সাবজেক্ট আছে। তো ফেলোশিপ প্রোগ্রামে এখন এফসিপিএস পার্ট 1 এন্ট্রান্স এক্সামে আমাদের সবগুলা সাবজেক্টই আছে। এফসিপিএস পার্ট 1 এ নিউরোটোলজি আছে, এফসিপিএস পার্ট 1 কার্ডিওলজি আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউট্রিশন আছে, এন্ডোক্রাইনোলজি আছে, নিউরোলজি ডেভেলপমেন্ট আছে, পালমোনোলজি আছে, নেফ্রোলজি আছে, ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিক্স আছে। আর পেডিয়াট্রিক্স তো আছেই, যেটা আমরা মাদার পেডিয়াট্রিক্স বলি কিংবা শুধু পেডিয়াট্রিক্স বলি, সেটা তো আছে। এখন প্রশ্ন, প্রথম যে জিনিসটা আমরা জানবো সেটা হলো যে আমাদের এই যে ব্রাঞ্চ যতগুলো আছে কিংবা পেডিয়াট্রিক্স যেটা বললাম মাদার পেডিয়াট্রিক্স, সবগুলোর প্রশ্নপত্র একই ধরনের। এখানে কিন্তু আলাদা করে কোনো কোশ্চেন হয় না, একই কোশ্চেনে পরীক্ষা হয়। আপনি যদি এফসিপিএস পার্ট অফ নিওনাটোলজিতে দেন তাহলেও আপনার একই প্রশ্ন, এফসিপিএস পার্ট অন পেডিয়াট্রিক্সে দিলেও একই প্রশ্ন। আপনার একই প্রশ্নে আপনি পরীক্ষা দিবেন, এমন না যে আপনি নিওনাটোলজিতে দিচ্ছেন মানে নিওনাটোলজির আলাদা প্রশ্ন হবে, কিংবা কার্ডিওলজিতে দিচ্ছেন বলে কার্ডিওলজির আলাদা প্রশ্ন হবে, এরকম না। সবগুলা একই প্রশ্ন। এই জন্য আপনি একই প্রস্তুতিতে আপনি সবগুলো পরীক্ষাই দিতে পারবেন। তাহলে আমাদের মোটামুটি এই সাবজেক্ট গুলা আমাদের পেডিয়াট্রিক্সে আছে, ব্রাঞ্চগুলো। প্রস্তুতির শুরুতেই যে জিনিসটা জানা দরকার, যে আমরা যে প্রস্তুতিটা নিচ্ছি সেই প্রস্তুতিটার ব্যাপ্তি কতটুকু, কিংবা আমাদের প্রস্তুতিটা কোন লেভেল পর্যন্ত আপগ্রেডেশন করতে হবে। আপনি একটা যুদ্ধে যাবেন, সেই যুদ্ধের প্রস্তুতিটা কেমন নিতে হবে, সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা প্রস্তুতি নেওয়ার। এখন এখানে যেটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো প্রস্তুতির যে রসদপত্র, তার ভিতরে প্রথম যে জিনিসটা সেটা হলো আমাদের সিলেবাস সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখা। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এন্ট্রান্স এক্সামের জন্য আমাদের বিসিপিএস কর্তৃক একটা সিলেবাস দেওয়া আছে। সিলেবাসটাই আমাদের ডিটেলসে আপনি কি কি সাবজেক্ট পড়বেন, সেই সাবজেক্ট গুলার কি কি টপিকস পড়বেন, সেই টপিকস গুলো কোন বই থেকে পড়বেন, সবগুলা এখানে আছে।
এই সিলেবাসের ভিতরে দেওয়া আছে। সেটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। তো এটা হলো প্রথম কথা, যে আমাদের একটা সিলেবাস আছে, সেই সিলেবাসটা সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। 2 নম্বর যে জিনিসটা করতে হবে, সেই সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকস গুলো সম্পর্কে আমাদের একেবারেই ক্লিয়ার এবং ক্রিস্টাল একটা নলেজ ডেভেলপ করতে হবে, যেন ওই জায়গাগুলোতে আমাদের একটা ফাউন্ডেশন নলেজ তৈরি হয়। যে টপিকস গুলো পরীক্ষাতে বারবার আসছে, কিংবা যে টপিকস গুলো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে বারবার আসে, সেই জায়গাগুলো সম্পর্কে আমাদের একটা ফাউন্ডেশন নলেজ তৈরি করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হলো, আমরা যে পড়াশোনা করছি, সেই পড়াশোনা কতটুকু হচ্ছে কিংবা কতটুকু ভালো হচ্ছে, সেইটা আমরা জানতে পারবো আমাদের রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। ধরেন আপনি একটা পড়া পড়ছেন, সেটা কতটুকু আপনার মেমোরাইজ হচ্ছে কিংবা কতটুকু আপনার আয়ত্ত করতে পাচ্ছেন, সেটা ডিপেন্ড করবে আপনার রেগুলার প্র্যাকটিস আপনি কতটুকু করছেন তার উপর। এই রেগুলার প্র্যাকটিসের জন্যই আপনার কোনো একটা লং ব্যাচ কিংবা আপনার যারা পুরাতন, তারা রিভিউ ব্যাচ, এরকম ব্যাচের সাথে আপনি যুক্ত থেকে রেগুলার এক্সাম দেওয়ার মাধ্যমে, রেগুলার ক্লাস, রেগুলার এক্সাম, একটা কন্টিনিউ রুটিনের ভিতরে থেকে আপনি যদি প্রস্তুতি নেন, তাহলে আপনার রেগুলার প্র্যাকটিসটা হয়ে যায়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের একটা বেসিক নলেজ ডেভেলপ করতে হবে ইম্পর্টেন্ট টপিকস গুলো নিয়ে। মানে এমন একটা কনসেপচুয়াল নলেজ ডেভেলপ করে ফেলতে হবে, যার ফলে আমাদের যেন ওই জায়গাতে আমাদের কোনো হ্যাম্পার না হয়, যে না, আমরা ঠিকঠাক ভাবে যেন সকল ধরনের প্রস্তুতি ওই টপিক সম্পর্কে নিতে পারি। এটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। এরপরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ ওভারঅল, সেটা হইলো রিভিশন অ্যান্ড রিভিশন, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এর থেকে গুরুত্বপূর্ণ আর কোনো জিনিস নাই। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে প্রথমে যেটা বললাম, যে আমরা যে পরীক্ষাটা দিব, সেই পরীক্ষার প্রথম যে ধাপ, সেটা হলো যে পরীক্ষাটা কি সিস্টেমে হয়, পরীক্ষার প্রশ্নপত্রটা কি সিস্টেমে হয়, সেটা সম্পর্কে একটা আইডিয়া নাও। পরীক্ষার প্রশ্নপত্রটা আমাদের এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং এস এসবিএ, সিঙ্গেল বেসড অ্যান্সার কোশ্চেন, এই দুইটা টাইপে আমাদের পরীক্ষাটা হয়ে থাকে। পরীক্ষাটা 150টা কোশ্চেন থাকে 300 মার্কের। এর ভিতরে 50%, 75% এমসিকিউ থাকে 75টা, 50%, আর 75% থাকে আপনার সিঙ্গেল বেস টাইপ কোশ্চেন। এখন এখন একটু পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসছে। আগে যেটা হতো, যে এটা 3টা পেপারে এই পরীক্ষাটা হতো, যে পেপার 1, পেপার 2 এবং পেপার 3। আর এখন যেটা হচ্ছে সেটা হলো, যে এখন একটা একদিনে পরীক্ষাটা হয়ে যাচ্ছে। আগে পেপার 1 একদিনে হতো, পেপার 2 একদিনে হতো, পেপার 3 একদিনে হতো। এর ফলে যে প্রবলেমটা হতো সেটা হইলো, যে আপনার 3 দিন যে থাকা লাগতো, 3 দিন ধরে পরীক্ষা দিতে হইতো, 3 পেপারে আবার পাশের একটা বাউন্ডেন্স ছিল নাম্বারের, যে এতর উপরে পাইতে হবে, এতর নিচে পাওয়া যাবে না, এরকম আর কি। এখন একদিনে পরীক্ষা হওয়াতে আমাদের যে সুবিধাটা হয়েছে সেটা হলো, প্রথম হইলো যে লোডটা কমে গেছে, যে 3 দিন থাকা লাগতেছে না, এটা একটা। দ্বিতীয় যেটা, সেটা হলো যে 210 পাইলেই হচ্ছে, 70 70 70, তিনটা মিলে 210। ওই যে পেপার 65 নিচে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে না, এক পেপারে 65 নিচে পাইলে আরেক পেপারে 100 পাইলেও ফেল, ওইটা থেকে বের হয়ে আসছে। তো যার ফলে হয়েছে যে কিছুটা হইলেও পাশের হারটা একটু বাড়ছে। যেটা হইতো আগে, পেপার 1 হয়তো খারাপ হয়েছে, কিংবা পেপার 1 পেপার 2 অনেক ভালো হয়েছে, খুবই খারাপ হয়েছে, পেপার 3 তে যা পাইছে 60, সে কিন্তু ফেল হয়ে গেল। আলটিমেটলি পেপার 1 পেপার 2 ভালো দিয়েও তার লাভ হইল না। এখন সেই সমস্যাটা কমে গেছে, যেহেতু একসাথে লেগেছে। তাহলে এইটা গেল জায়গা যেটা আমাদের জানতে হবে। এরপরে যেটা আমাদের একটু অসুবিধা, যেটা সেটা হইলো যে আমাদের পরীক্ষাটা একদিনে হওয়াতে লোডটা বেড়ে গেছে। একদিনে আপনার 3টা পেপার প্রস্তুতি নেওয়া, পড়া, এই লোডটা বাড়ছে, পড়ার লোডটা বাড়ছে। এই পড়ার লোডের একটাই সমাধান, সেটা হলো রিভিশন এন্ড রিভিশন। বারবার আপনাকে রিভাইজ এবং রিভাইজ করতে হবে। আপনি যদি বারবার রিভাইজ এবং রিভাইজ করেন, তাহলে আপনার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসেন আমাদের যেটা বললাম, যে যুদ্ধের মাল মশলা, আমাদের মহাকাশ যাত্রা, এটা তো ফেলোশিপ, পার্ট ওয়ানে চান্স পাওয়া একটা স্বপ্নের মতো।
সেই স্বপ্নযাত্রায় আমাদের সার্বক্ষণিক যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো সিলেবাস। সিলেবাসটাকে যেটা বললাম যে এটা 3টা পেপারে হয়, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। আগে 3 দিনে হইতো, বাট এখন একদিনেই হয়। যার ফলে এই পেপার 1, পেপার 2 এবং পেপার 3 মাউন্টেন্সটা উঠে গেছে। এখনো সিলেবাসটা ওই ওরিয়েন্টেশনই করা আছে, যার ফলে আমরা ওই ওরিয়েন্টেশনে দেখবো। পেপার 1-এ বেসিক্যালি আমাদের marketing এ যে জিনিসগুলো পড়তে হবে তার ভিতরে একটা আছে অ্যানাটমি, একটা আছে বিহেভিয়ারাল সায়েন্স, একটা আছে মেডিকেল স্ট্যাটিস্টিক্স যেটাকে আমরা বায়ো স্ট্যাটিস্টিক্স বলি, আর একটা হলো কমিউনিকেশন স্কিল। এগুলো হলো ব্রড হেডিং এ। এর ভিতরে পেপার 2-তে যদি আমরা দেখি তাহলে আমরা যেটা পড়বো সেটা হলো ফিজিওলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বায়োকেমিস্ট্রি পড়বো কিন্তু সেটা হলো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, আমরা ফার্মাকোলজি পড়বো কিন্তু সেটা হলো ক্লিনিক্যাল ফার্মাকোলজি। তাহলে এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা যেটা পড়বো সেটা কিন্তু ক্লিনিক্যাল। এরপরে পেপার 3 তে আছে প্যাথোলজি। এর ভিতরে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এছাড়া আমাদের মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, ভাইরোলজি, জেনেটিক্স এবং হিস্টোপ্যাথোলজি। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে। পেপার 3, পেপার 1, পেপার 3 যেটাই বলেন না কেন, যেটাই বলেন না কেন, আমাদের জায়গায় আমাদের কিন্তু পেডিয়াট্রিক্স লাগবে, যেটাকে আমরা সিস্টেমিক প্যাথোলজি বলি আর পেডিয়াট্রিক্স বলি, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স বলি। সেটা কিন্তু আমাদের 3 পেপারে লাগবে। এখন সুবিধা যেটা হয়েছে পরীক্ষা একদিনে হওয়াতে আপনার আলাদা করে আর পড়তে হচ্ছে না, আপনি পড়ে যাবেন সব। পেপার 1-এ যেটা বললাম যে অ্যানাটমি, বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল এথিক্স এবং কমিউনিকেশন স্কিল, মেডিকেল স্ট্যাটিস্টিক্স। এবার এর ভিতরে দেখেন আমাদের স্পেসিফিক্যালি টপিক সহ আলাদা করে দিয়েছে, যেমন সেল বায়োলজি। সেল বায়োলজি থেকে 3 থেকে 4টা প্রশ্ন, ডেভেলপমেন্টাল অ্যানাটমি থেকে 6 থেকে 8টা প্রশ্ন আসবে, জেনারেল অ্যানাটমি এবং টোপোগ্রাফিক অ্যানাটমি থেকে 6 থেকে 8টা প্রশ্ন, হিস্টোলজি থেকে 3 থেকে 5টা, ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি থেকে 5টা, সেকশনাল অ্যানাটমি এবং অ্যানাটমি অফ ইমেজিং থেকে 4 থেকে 6টা প্রশ্ন আসবে, অ্যানাটমিক্যাল বেসিস অফ প্রসিডিউর অ্যান্ড রিলেটেড প্রবলেম এটা থেকে 4 থেকে 6টা প্রশ্ন আসবে, অ্যানাটমি অফ ফিজিওলজিক্যাল প্রসেস এন্ড ডিসঅর্ডার এখান থেকে 6টা প্রশ্ন আসবে, বিহেভিয়ারাল সায়েন্স, মেডিকেল এথিক্স, কোড অফ কন্ডাক্ট এখান থেকে 3টা প্রশ্ন আসবে, মেডিকেল স্ট্যাটিস্টিক্স এখান থেকে 3টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। তাহলে দেখো মোটামুটি পেপার 1-এ অনেকগুলো টপিক আসছে। পেপার 2 যেটা বললাম ফিজিওলজি মেইনলি, এছাড়া ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ক্লিনিক্যাল এর সাথে আছে। পেপার 2-তে আমাদের যে, যদি আমরা পার্ট 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 ওয়াইজ করে দেখি তাহলে বুঝবো যে সেল বায়োলজি, সেল ফিজিওলজি, মলিকুলার বায়োলজি থেকে একটা থাকবে। আর আমাদের প্যাথোফিজিওলজি তো ফ্লুইড, বডি ফ্লুইড, ব্যালেন্স, প্রশ্ন আসে, Pathology থেকে প্রশ্ন আসে, ফিজিওলজিক্যাল প্রসেস থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে যেটা সেটা হলো যে আমাদের নিউরোফিজিওলজি, তারপরে আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি। পরে যদি আমরা পেপার 3 দেখি, সেখানে আমরা জেনারেল প্যাথোলজি দেখব, জেনারেল প্যাথোলজি, এরপরে ইমিউনোলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, হিস্টোপ্যাথোলজি এবং সিস্টেমিক প্যাথোলজি আছে, ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি এবং মাইক্রোলজি। তো এখানে দেখেন মোটামুটি প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজির সাথে আমাদের পেডিয়াট্রিক্স যে জায়গাটা সিস্টেমিক প্যাথোলজি সেটা এখানে কাভার আপ করে। আমরা যদি এখানে একটু প্রশ্ন দেখি তাহলে জেনারেল প্যাথোলজি দেখেন 8 থেকে 10টা প্রশ্ন আসে, ইমিউনোলজি থেকে 4 থেকে 6টা, সিস্টেমিক প্যাথোলজি থেকে 12 থেকে 15টা প্রশ্ন আসে। এই সিস্টেমিক প্যাথোলজির ভিতরে কিন্তু পেডিয়াট্রিক্স পুরোটাই এখানে কিন্তু চলে আসে। এরপরে যেটা সেটা হইলো আমাদের আহ, আর মাইক্রোবায়োলজি থেকে মোটামুটি জেনেটিক্স থেকে 3 থেকে 5টা, প্রিওলজি থেকে 6 থেকে 8টা, ভাইরোলজি, প্যারাসিটোলজি, মাইকোলজি, এগুলো থেকে প্রশ্ন আসে। আলাদা করে দেখেন এই যে আমাদের স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, এখান থেকে কিন্তু 3 থেকে 3টার মতো প্রশ্ন আসে। এটাও কিন্তু একটা important জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। মোটামুটি আমরা বেসিক সাবজেক্টের জন্য আমাদের যে থেকে যে বইগুলো আছে সেগুলো দেখতে পারি, এবং আমাদের স্পার্কের যে বেসিক রিভিউ বুক যেটা আছে এটা আমাদের মোটামুটি কাভার হয়ে যায়। আর পেডিয়াট্রিক্স এর ক্ষেত্রে আমাদের আবিদ হোসেন মোল্লা স্যারের বই কিংবা ইমরান খান স্যারের বই, এমআর মোল্লা স্যারের বই, বিভিন্ন ধরনের রিসোর্স আছে, নেলসন তো আছে।
তার সমাধান আমাদের কাছে আছে, সেটা হলো যে আমাদের স্পার্ক পাবলিকেশনের একটা টেকনিক্যাল রিভিউ বুক আছে, Pediatrics এর। Pediatrics এর উপরে একটা বই আছে। সেই বইটা যদি আপনি নেন, আপনার মোটামুটি এত বইটই ঘাটা লাগবে না, আপনি মোটামুটি ওই বই দিয়ে প্রস্তুতিটা কাভার করে ফেলতে পারবেন। কনসাইজ ওয়েতে একটা সুন্দর একটা বই আছে, পড়তে পারেন। এই মোটামুটি আমাদের আজকের শুরুর দিকের কথাবার্তা, যে আমরা কি ধরনের প্রস্তুতি নিব, কতটুকু পড়বো, কিংবা আমরা কি ধরনের আমাদের পড়াশোনাটা শুরু করবো, ইনিশিয়েশনটা কেমন হবে সেটা নিয়ে কথা হলো। আমাদের সাথে সম্মানিত একটা জীবন্ত ভাই আছে, উনি আমাদের কোর্স, আমাদের long batch আসছে এই মাস থেকে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আমাদের ক্লাসটা কিভাবে রান হবে, আমাদের ব্যাচ গুলার ক্লাস শিডিউল গুলা কেমন হবে, এক্সাম ওরিয়েন্টেশন গুলো কেমন হবে, সেটা সম্পর্কে দিগন্ত ভাইকে অনুরোধ করব কিছু বলার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কিংবা এতে দিয়ে রাখতে পারেন, আমি কোশ্চেন গুলা আনসার দিয়ে দিব। ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে তারা। আচ্ছা। ঠিক আছে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট মাস্টার ব্যাচ জুন 2026-এর রুটিন। আপনারা অলরেডি রুটিনটা সবাই পেয়ে গেছেন অলরেডি। 7 তারিখে আপনাদের ফার্স্ট ক্লাস, গতকালকে সেল ইনজুরি ইনফ্লামেশন হয়ে যাওয়ার কথা। তো আমরা যেভাবে আসলে ব্যাচটাকে ডিজাইন করেছি, ব্যাপারটা হচ্ছে যে যেহেতু প্রথম দিকে সবার পড়ার স্পিড একেবারে মানে টপ নচ থাকে না, আমাদের নিজেদেরও কখনো ছিল না, প্রথম দিকে পড়ার স্পিডটা আসলে একটু কম থাকে। তো সেই কারণে আমরা প্রথম দিকে প্রতি পার উইকে একটা করে ক্লাস রাখার চেষ্টা করছি, যাতে আপনারা ক্লাসগুলো রেগুলারলি করতে পারেন, পড়াটা পুরোটা গোছায় উঠতে পারেন এবং নিজেদের সাথে পুরো পড়াটার সাথে কোঅপ করে নিতে পারেন। তো এই জন্য আমরা প্যাথোলজি ক্লাস দিয়ে শুরু করছি এবং আপনারা দেখবেন যে হচ্ছে 7 তারিখে প্রথম ক্লাস আপনাদের হয়েছে এবং নেক্সট ক্লাসটা হচ্ছে 14 তারিখ, মানে মাঝখানে বিশাল 6 দিনের গ্যাপ। এই বিশাল গ্যাপের ভেতরে আপনার যাতে আপনাদের পড়াটাকে মোটামুটি গুছিয়ে নিয়ে আসতে পারেন। তো আপনাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের ক্লাস শুরু হবে হচ্ছে 21 তারিখ নিওনাটোলজি দিয়ে। তো মানে এইভাবে আসলে আস্তে আস্তে কিন্তু আমাদের রুটিনে দেখলে দেখবেন যে আমাদের রুটিনের গ্যাপগুলো আসলে কমে গেছে। তখন হচ্ছে উইকলি মোটামুটি 2টা করে ক্লাস রাখা হয়েছে, একটা ক্লিনিক্যাল ক্লাস আর একটা হচ্ছে আপনার বেসিকের ক্লাস। তো এটা করার কারণ হচ্ছে যাতে আপনারা পড়াশোনা করতে গেলে একবারে মানে এরকম না হয় যে আপনি বেসিক অনেকটা পড়লেন কিন্তু ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের একেবারেই কিছু পড়া হইলো না, তখন পরীক্ষার আগে দেখা যায় নিজের কাছে একটু হতাশ লাগে। যেহেতু 50 মার্কস, মানে 50% মার্কস অ্যাবাউট 75টা কোশ্চেন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স বা পেডিয়াট্রিক্স রিলেটেড হবে, সেহেতু একেবারেই যদি ক্লিনিক্যালটা না পড়া হয়, শুধুমাত্র বেসিক পড়া হয়, তাহলে একটা সময় যে হতাশ লাগে যে আমার আসলে বেসিকই শুধু পড়া হইলো, ক্লিনিক্যাল তো পড়া হইলো না আর কি। তো এই জন্য আমরা এমন ভাবে ব্যাচটা ডিজাইন করছি যে আপনার দুইটা টপিকই বা দুইটা পার্টি যাতে সমান্তরালে আপনারা আগায় নিয়ে যাইতে পারেন এবং কখনো হতাশ না লাগে আর কি। বায়োস্ট্যাট ক্লাসটা এই রুটিনের ভিতরে আপনারা পাবেন না, কারণ বায়োস্ট্যাট ক্লাসটা আমরা পরবর্তীতে আপনাদের রুটিন করে জানিয়ে দিব যে বায়োস্ট্যাট ক্লাস কবে হবে এবং মানে খুব সম্ভবত, মানে খুব বেশি সম্ভাবনা হচ্ছে আমাদের বায়োস্ট্যাট ক্লাসটা নেবেন রেসপেক্টেড প্রফেসর ডক্টর মোজাম্মেল স্যার। তো স্যারের মতো এই রিসার্চ মেথোডোলজি অথবা বায়োস্ট্যাট ক্লাস আলটিমেটলি কেউ নিতে পারে না, এটা আপনারা টুকটাক সবাই জানেন। তো এইবারে যে বায়োস্ট্যাট ক্লাসটা হচ্ছে সরি, এটাও শ্রদ্ধেয় প্রফেসর মোজাম্মেল হক স্যার নিচ্ছেন এবং আশা করি পরেরটাও আপনাদের যে ব্যাচ এটাও মোজাম্মেল স্যারই নিবেন আর কি, যদি সেরকম কোনো আনফরচুনেট কোনো কিছু না ঘটে। তো এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে এত বিশাল সমুদ্র আমরা কি থেকে পড়বো। তো একটু আগে নোমান ভাই আপনাদের মোটামুটি একটা বুক লিস্ট দেখিয়েছেন। তবে এই টোটাল বুক লিস্ট থেকে তো পড়তেই হবে, তবে পড়াশোনাটাকে সুন্দরভাবে গুছিয়ে আনার জন্য, সংক্ষিপ্ত করে আনার জন্য আসলে আমাদের 3টা বই আছে পাবলিকেশনের, আপনারা চাইলেই হচ্ছে আমাদের পেজ থেকে একটু দেখে নিতে পারেন। একটা হচ্ছে এসবিএ, একটা হচ্ছে আপনার লাস্ট স্পার্ক ফর রেসিডেন্সি,
এটার নাম রেসিডেন্সি, সাথে রেসিডেন্সি আছে, কিন্তু আসলে এটা রেসিডেন্সি না শুধু, এইটা ডিপ্লোমা, তারপরে এফসিপিএস পার্ট ওয়ান এবং রেসিডেন্সি তিনটার জন্যই সমানভাবেই হেল্পফুল হবে। এবং বেসিকের ক্লাসগুলো মোটামুটি মানে মেইনলি গোছানো পড়াটা এখান থেকেই হবে। আর আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর জন্য আবিদ হোসেন মোল্লা স্যারের বই যেমন পড়তে হবে, এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমন এম আর খান স্যার, এম আর মোল্লা স্যার, সব স্যারের বই পড়তে হবে। কিন্তু একটা আশার কথা হচ্ছে এই যে আমাদের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এরও একটা বই আছে, স্পার্ক এ রিভিউ অন ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স। তো এই বইটাতে আমরা চেষ্টা করছি যে আপনাদের টোটাল যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা মানে পেডিয়াট্রিক্স এর পড়াশোনাটা আর কি আলটিমেটলি, তো এই পেডিয়াট্রিক্স এর পড়াশোনাটাকে গুছিয়ে নিয়ে আসার জন্য, যাতে হচ্ছে আপনারা ইজিলি ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সটা কোপ করতে পারেন এবং আপনার 10টা বই থেকে 10টা জায়গা থেকে 10 রকম নোট বের করা না লাগে। তো এই ছিল আমাদের মোটামুটি কোর্স ডিজাইন, কোর্সের পড়াশোনা। অলরেডি একটা ক্লাস আপনাদের হয়ে গেছে। ক্লাস রিলেটেড কোনো কিছু কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই আপনারা গ্রুপে আস্ক করবেন, গ্রুপে জিজ্ঞাসা করবেন যে কোনো অসুবিধা যদি হয়। আর ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে তাহলে নোমান ভাই অথবা আমাকে সরাসরি নক করতে পারেন, অথবা আপনাদের গ্রুপে লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সমাধান দিতে আর কি, আমাদের যতখানি সম্ভব হয়। এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে রেকর্ডেড ক্লাসের ভরসায় বসে না থেকে কাইন্ডলি একটু লাইভ ক্লাস করার চেষ্টা করবেন। সব সময় হয়তো বা সবগুলা ক্লাস সবার লাইভ করা হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করবেন যে যাতে মোস্ট অফ দা ক্লাস লাইভে করা যায়। কারণ লাইভ ক্লাস করলে মোটামুটি মেন্টরের সাথে একটা কোঅর্ডিনেশন থাকে, একটা ইন্টারেক্টিভ ক্লাস হয়। আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে যাতে সরাসরি মেন্টরকে আস্ক করতে পারেন। এবং পরবর্তীতে দেখা যায় আপনি যদি লাইভ ক্লাস না করেন, আপনি যদি চিন্তা করেন যে আসলে লাইভ না, আমি পরে সময় মতো ক্লাসটা করে নিব, পরে দেখা যায় ওই ক্লাস জমতে থাকে, ক্লাস জমতে জমতে এক সময় যে এত এত ক্লাস জমে যায় যে পরবর্তীতে আর ক্লাস করার ইচ্ছাটাই চলে যায়। তখন মনে হয় আচ্ছা ওই 2টা টপিক বাদ, 3টা টপিক বাদ, আমি 4 নাম্বার টপিক থেকে শুরু করি, এখন রেগুলার থাকবো। কিন্তু আলটিমেটলি ওই রেগুলারিটি আসলে মেনটেন করা হয়ে ওঠে না। মানে এটা আমরা তো এক সময় পরীক্ষা দিছি, আমরাও তো এক সময় আপনাদের জায়গায় ছিলাম। তো নিজেদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি, যে নিজেদেরও এক এক সময় মনে হইতো যে থাক রেকর্ডেড ক্লাসই করব, রেকর্ডেড ক্লাসই করব, কিন্তু আলটিমেটলি দেখা যাইতো যে 2-3টা ক্লাস করাই হইতো না। সো সবাই যদি পারেন একটু কাইন্ডলি চেষ্টা করবেন যে রেগুলার ব্যাচের সাথে লাইভ ক্লাস করার, রেকর্ডেড ক্লাসের ভরসায় বসে না থাকার আর কি। তো যাই হোক, কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা যদি থাকে, তাহলে কাইন্ডলি একটু আহ, জিজ্ঞাসা করবেন আমাদের কাছে, আমরা চেষ্টা করব সেটা সলভ করতে আর কি। তো নোমান ভাই আর কিছু বলতে চাচ্ছেন? উম, না ভাই, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অ্যান্সার সেশন করে শেষ করে দেন। আচ্ছা আচ্ছা। তো আমাদের তো পার্টিসিপেন্ট, যাই হোক, কেউ একজন মানে এক ভাই অথবা আপু আছেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি কাইন্ডলি একটু কোশ্চেন করবেন আপনার মাইকটা অন করে। কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা মোটামুটি আজকের সেশনটা শেষ করতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো কোনো কোশ্চেন নাই। গুড, আমরা আমাদের সেশনটা শেষ করব। তবে পরবর্তীতে যদি কোনো কোশ্চেন কারো মনে আসে, যারা লাইভ দেখতেছেন সেশনটা, অথবা যারা ভবিষ্যতে লাইভ বা ভবিষ্যতে রেকর্ডেড ক্লাস দেখবেন, তারা গ্রুপে কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব এটা সলিউশন দিতে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভাই আপনি ক্লোজ করে দেন, আপনি বোধহয় হোস্ট। নোমান ভাই আপনি বোধহয় হোস্ট। দেবন্ত ভাই। হ্যাঁ হ্যাঁ, বললাম আপনি বোধহয় হোস্ট। আপনি মিটিং ও এন্ড করে আচ্ছা দেন, আচ্ছা, আমি লিভ নিতে পারবো, আপনি এন্ড করতে ঠিক পারবেন। আছে ঠিক আছে, আমি এন্ড করে দিচ্ছি, এন্ড মিটিং।